বুলেটে বঙ্গবন্ধুর আদর্শ মোছা যায় না বললেন কোবিন্দ। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ ছাত্রীদের। সারা দেশে ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতা থামছেই না। নভেম্বর পর্যন্ত মারা গেছেন ৮৭ জন, বলছে আশোক। প্রথমবারের মতো পূর্বাঞ্চলে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। খিলক্ষেত থেকে থাকছে বিশেষ বাস। এবং অনূর্ধ্ব-১৯ নারী সাফে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা ৩টায়। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকারীরা বুঝতে পারেনি বুলেট ও সহিংসতা বঙ্গবন্ধুর আদর্শ মুছে দেওয়া যায় না। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে একথা বলেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্ব রেখেই অর্থনীতির চাকা সচল রাখতে চায় বাংলাদেশ। তরুণ বয়সে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে সাহসী হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর সে কথা তুলে ধরতেই আবৃত্তি করেন বিদ্রোহী কবি নজরুলের পংক্তি। মহাবিদ্রোহী রোনো ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপাণবিহীন, রোনো ভূমি রণবে না। পরে জানান, স্বাধীনতার জন্য বাঙালির মুক্তিযুদ্ধ ভারতীয়দের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে ভারত সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। স্বাধীনতা বিরোধী যারা বঙ্গবন্ধু এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা বুঝতে পারেনি যে বুলেট এবং সহিংসতা দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলা যাবে না। এছাড়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের যে সম্ভাবনা, তা বাস্তবায়নে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পরে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, স্বাধীনতা অর্থবহ করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 11 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আমি আশা করি রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভারত সহ বিশ্ব সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখবে। আর সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে তার সরকার। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই তার প্রধান লক্ষ্য। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি দিয়েছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমরা সেই পররাষ্ট্র নীতি নিয়েই সকলের সাথে বন্ধুত্ব রেখেই আমাদের দেশের উন্নয়নের চাকাকে আমরা সচল রেখেছি। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা পালন করছে, সেটা আমরা নিশ্চিত করেছি। পরে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক ভারতের রাষ্ট্রপতির হাতে তুলে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত দুটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোনার বাংলা গড়ার শপথ নিল বাংলাদেশ। বিজয়ের 50 বছরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশবাসীকে নিয়ে শপথ পাঠ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জাতীয় পতাকা হাতে 8টি বিভাগীয় শহর সহ দেশের নানা স্থান থেকে অংশ নেয় জনতা।
যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে 50 বছরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে তাই প্রত্যয় উন্নত সমৃদ্ধ দেশ গড়ার। এই মাহেন্দ্রক্ষণে দেশবাসীকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ পাঠ করলেন বঙ্গবন্ধু কন্যা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ছোট বোন শেখ রেহানাকে পাশে রেখে এ শপথ পড়ান তিনি। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। এর আগে প্রধানমন্ত্রী জানান, জাতির পিতা নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয় দেশ। বিশ্বের বুকে স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠা করে বাঙালি। আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্বসহ উন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। শপথ অনুষ্ঠানে দেশের সব জেলায় বিজয় দিবসের ভেন্যুতে জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শপথ পাঠ করেন নানা শ্রেণী পেশার মানুষ। করেন জাতির পিতার আদর্শে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার অঙ্গীকার। বাংলাদেশ চিরজীবী হোক। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবাইকে ধন্যবাদ। সকালে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন তিনি। এরপর ভারতের রাষ্ট্রপতি এক সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। পরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 3 দিনের ঢাকা সফরের শেষে আজ দুপুরে দেশে ফিরবেন। এর আগে 16 ডিসেম্বরের বিজয় সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষের সমাপনী উদযাপন অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তারা বুঝতে পারেনি বুলেটে বঙ্গবন্ধুর আদর্শ মুছে দেয়া যায় না। ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশের রামনাথ কোবিন্দের এটি প্রথম সফর। বিজয় সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষের সমাপনী উদযাপন এবং বাংলাদেশ ভারত সম্পর্কের 50 বছর পূর্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে তার এই বাংলাদেশ সফর। এদিকে ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধনের অপেক্ষায়। আজ মন্দিরটি উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 1971 সালে পাক হানাদার বাহিনীর ধ্বংসকৃত উপমহাদেশের অন্যতম প্রাচীন এই মন্দিরটি পুরাতন মন্দিরের আদলে তৈরি হওয়ায় খুশি কর্তৃপক্ষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 2.26 একর জমির উপর রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম। 1971 সালের 26 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কালী মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস করে। দীর্ঘদিন পর পুনর্নির্মাণ করা হয়েছে রমনা কালী মন্দির। নতুন তৈরি নাট মন্দির, বহুতল ভক্তনিবাস ও প্রবেশ গেট নির্মাণে 7 কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে ভারত সরকার। নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষা। ঐতিহাসিক স্থাপনাটি পুরাতন মন্দিরের আদলে নির্মিত হওয়ায় খুশি কর্তৃপক্ষ। আগের আদলে যে মন্দিরটি ছিল সেই আদলেই যেহেতু পুনর্নির্মাণ হয়েছে এবং সেখানে এখন যে ভক্তদের দর্শনার্থীদের যারা রয়েছেন এবং তারা খুব সুন্দর একটি পরিবেশে এখানে তারা তাদের প্রার্থনা করতে পারবেন। ঢাকার অন্যান্য স্থাপনার সঙ্গে ডিনামাইট ও ট্যাঙ্ক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল প্রাচীন এই স্থাপত্য। কেবল অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় হওয়ায় ঐতিহাসিক স্থাপনাটি নিশ্চিহ্ন করতে চেয়েছিল পাক হানাদার বাহিনী। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যেই পড়ে যায় রমনা কালীবাড়ি। একদিকে হিন্দু সম্প্রদায়, আরেকদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়, এবং সেটাকে তারা একইভাবে বর্বরচিতভাবে এটার উপরে হামলা চালায় এবং যারা ছিল তাদের প্রত্যেককে সেখানে শহীদ হতে হয়।
মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তানি বাহিনী মন্দিরের পুরোহিত সহ এখানে বসবাসরত প্রায় শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজ কণ্ঠে গান গেয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন তারই কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। আর এতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক শীর্ষক অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। এছাড়া পুরো অনুষ্ঠানেই তুলে ধরা হয়েছে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথকতা। শিল্পী আর কেউ নয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানেরই কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিমান সব শিল্পীদের মধ্যে তিনি হয়ে ওঠেন মধ্যমণি। সঙ্গে ছিল নৃত্যশিল্পীদের পরিবেশনা। এর আগে গানের সুরে মঞ্চে গাথা হয় দেশপ্রেমের গল্প। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয় গীতিনাট্যে। পুরো অনুষ্ঠানেই তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। মহাবিজয়ের মহানায়ক শিরোনামের এই আয়োজন উপভোগ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতি সহ আমন্ত্রিত অতিথিরা। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 50 বছরে অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, স্বাস্থ্য ও শিক্ষাসহ অনেক খাতে বাংলাদেশ পেছনে ফেলেছে ভারত ও পাকিস্তানকে। বেড়েছে নারীর ক্ষমতায়ন, কমেছে বিদেশি সাহায্য নির্ভরতা। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে বৈষম্য কমানো ও সুশাসন জোরদারের মতো বিষয়ে। গেল 5 দশকে অর্থনৈতিক ও সামাজিক খাতে বাংলাদেশের উন্নতি ঈর্ষণীয়। স্বাধীনতার 50 বছরে এসে পরিসংখ্যান বলছে উন্নয়নের বিস্ময়কর গল্প। অর্থনীতির অনেক সূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। মাথাপিছু জিডিপিতে পরপর 2 বছর ধরে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে চলতি বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি দাঁড়াবে $2138, আর ভারতের মাথাপিছু জিডিপি হবে $2116। স্বাধীনতার পর প্রথম 3 দশক বাংলাদেশের মাথাপিছু আয় খুব বেশি না বাড়লেও গত 2 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সবশেষ 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় $2500 ছাড়িয়েছে। অন্যদিকে পাকিস্তানের $2000 পার হলো মাত্র। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-র মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন 72.6 বছর। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মানুষের গড় আয়ু যথাক্রমে 67.7 বছর এবং 67.3 বছর। নারীদের ক্ষমতায়ন এবং নগরায়নের ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে সাফল্য অর্জন করেছি এবং এটা সমগ্র সোসাইটিকে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাহায্য করেছে। দারিদ্র্যের সূচকে আমাদের হওয়া উচিত ছিল 14%, সেখানে আমরা 16%। শ্রমবাজারে অংশগ্রহণে বাংলাদেশের নারীরা ব্যাপক সাফল্য দেখিয়েছেন। ভারত ও পাকিস্তানের চেয়ে এক্ষেত্রেও এগিয়ে বাংলাদেশ। এদেশের শ্রমশক্তিতে 36%ই নারী। অন্যদিকে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ভারতে 20.5% এবং পাকিস্তানে 22%। বাংলাদেশের সফলতা অর্জনের কারণ হিসেবে খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত হওয়া, অর্থনীতিতে নারীর অংশগ্রহণকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে কর্তৃপক্ষের দুর্ব্যবহার, অসহযোগিতা সহ নানা অভিযোগ করেছেন ছাত্রীরা। সেই সঙ্গে বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবেন না, এই নিয়মকে অযৌক্তিক বলে বাতিলের দাবি তাদের। তবে হুট করে কোনো নিয়ম পরিবর্তন করা সম্ভব নয় বলছে হল প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী পদ্মা রানী 12ই বিয়ের পর বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে উঠতে গেলে তার সিট বাতিল করার অভিযোগ ওঠে। এ অবস্থায় হলে থাকা নিয়ে পুরোপুরি অনিশ্চয়তায় ওই ছাত্রী বলছেন ঢাকায় হল ছাড়া থাকার কোনো জায়গাও নেই তার।
আমি হলে থাকতে চাচ্ছি। আমার আসলে ঢাকায় থাকার মতো অন্য কোনো জায়গা নেই। যদিও আমি বিবাহিতা, আমার স্বামী থাকেন পটুয়াখালীতে। হল কর্তৃপক্ষ বলছে ওই ছাত্রীর সিট বাতিল করা হয়নি, তবে বিয়ের পর কোনো ছাত্রীর হলে অবস্থানের সুযোগ নেই। কিন্তু সামনে পরীক্ষা থাকলে সে পর্যন্ত হলে থাকতে পারবেন। হাজিরা খাতায় ও সিগনেচার দিচ্ছে না, অর্থাৎ এক মতন লুকিয়ে আছে সে, হ্যাঁ, যেটা কিন্তু সে হলের নিয়ম ভঙ্গ করছে। এবং ওর কিছুই হয়নি, ওর সিটও কাটা হয়নি। এ নিয়ে আলোচনা ওঠার পর থেকেই হল প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ দিচ্ছেন ছাত্রীরা। শামসুন্নাহার হলেও এক ছাত্রীকে এমন ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই বিয়ের পর হলে সিট না থাকার নিয়ম বাতিলের দাবি তাদের। বিবাহিত মেয়েকে আমরা হলে থাকতে দিব না, যেটা তার রাইট, স্টুডেন্ট হিসেবে এটা তার রাইট, তার অধিকারটা আমরা কেন লঙ্ঘন করব? ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের যে সকল রুলসগুলো আছে হলে ওঠার সময়, মেয়েদের হলে বিশেষ করে, এই রুলসগুলোতে আমরা বিশ্বাস করি পরিবর্তন আনা উচিত। প্রত্যেকটি হলে যে হয়রানি করা হচ্ছে, এই সব হয়রানি যাতে না করা হয় সেই দাবি আমাদের পক্ষ থেকে আছে। এবং আমরা চাই যে অনাবাসিকদের যে হলে ঢুকতে দিচ্ছে না, আগে ওরা কার্ড জমা দিয়ে ঢুকতে পারতো, এই দাবিটি যাতে আবার পুনর্বহাল করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এই নিয়ম বাদ দিতে হলে সিন্ডিকেটের মাধ্যমে যেতে হবে। হঠাৎ করেই পরিবর্তন সম্ভব নয়। এই আইনটি পরিবর্তন করতে হলে বিশ্ববিদ্যালয়ের আমাদের সিন্ডিকেট আছে, সিনেট আছে, এবং ছাত্রীরা যেহেতু দাবি করছে, আমি মনে করি যে যদি দাবির যৌক্তিকতা থাকে, সময়ের প্রয়োজনে আমার মনে হয় সেক্ষেত্রে সংস্কার করা যেতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের সিনেট লাগবে, আমাদের সিন্ডিকেট লাগবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসব বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছেন ছাত্রীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো রাজধানী পূর্বাঞ্চলের স্থায়ী ভেন্যুতে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 1 জানুয়ারি মেলা শুরুর দিন সামনে রেখে এরই মধ্যে 225টি দেশি বিদেশি কোম্পানিকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এবার মেলায় যাতায়াতের জন্য কম ভাড়ায় খিলক্ষেত থেকে পূর্বাঞ্চল পর্যন্ত থাকছে স্পেশাল বাস সার্ভিস। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনের খোলা জায়গায় প্রতি বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। টানা 1 মাস এই মেলার কারণে রাজধানী জুড়ে তৈরি হতো দীর্ঘ যানজট। ঢাকার যানজট কমাতে পূর্বাঞ্চল নতুন শহরে 26 একর জায়গা জুড়ে স্থায়ীভাবে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। আগামী 1 জানুয়ারি থেকে প্রথমবার মেলার আয়োজন হচ্ছে সেখানে। স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে 225টি কোম্পানি। বাইরে এবং ভিতরে মিলে প্রায় 225টার মতো প্যাভিলিয়ন এবং স্টল থাকবে, এবং এর মধ্যে কিছু ফরেন স্টলও আছে, আপনাদের টার্কি থেকে, ইন্ডিয়া থেকে এবং সাউথ কোরিয়া থেকে ইতিমধ্যে কয়েকজন এসেছেন এবং তারা অলরেডি স্টল বরাদ্দ নিয়েছেন। অন্যান্য যারাই আছে সকলেই মোটামুটি এখানে পার্টিসিপেট করছে। এবার খোলা জায়গায় প্যাভিলিয়ন নির্মাণের সুযোগ না থাকায় সব কোম্পানি পাচ্ছে একই মাপের স্টল। দর্শনার্থীদের গাড়ি রাখার জন্য থাকছে দোতলা পার্কিং ব্যবস্থা। 500 গাড়ি পার্কিং এর জন্য দোতলা পার্কিং ব্যবস্থা আছে এট এ টাইম। এছাড়া আমাদের পিছনে আরো 300 গাড়ির মতো প্রায় 800 গাড়ি এট এ টাইম আমাদের ভেন্যুর আশেপাশেই থাকবে খুব ক্লোজলি। এছাড়াও আমরা রাজুকের থেকে আমরা একটা ওই যে ওনাদের পানির প্রকল্পের জায়গা আছে, এছাড়া আশেপাশে দেখেছেন যে প্রচুর খালি জায়গা, ওখানে মানুষ নির্দ্বিধায় আমরা ভালোভাবে পার্কিং ব্যবস্থা ঠিক হতো। আর পুলিশ প্রশাসন এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। রাজধানীর এক প্রান্তে হওয়ায় মেলায় যাতায়াতের জন্য থাকছে 30টি স্পেশাল বাস। এতে কম ভাড়ায় চলাচল করতে পারবেন দর্শনার্থীরা। প্রতি বছরের মতো এবারও মেলার প্রবেশ ফ্রি থাকছে 40 টাকায়। ঢাকার যানজট কমাতে রাজধানীর পূর্বাঞ্চলে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু। প্রতি বছর এই ভেন্যুতেই বসবে বাণিজ্য মেলার আসর। তবে এটি কতটা জমজমাট হয় তা এখন দেখার বিষয়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পূর্বাঞ্চল, ঢাকা। র্যাব কর্মকর্তাদের ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে ঢাকার আহ্বানে ওয়াশিংটনের সাড়া ইতিবাচক বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ প্রসঙ্গে এই কথা জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মার্কিন প্রশাসনের এই ধরনের সিদ্ধান্ত জনগণ পছন্দ করেনি। সম্প্রতি র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিব্রত ঢাকা। এ অবস্থায় বুধবার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাতে ফোন করলেও 30 মিনিটের এই আলাপের কেন্দ্রবিন্দুই ছিল
মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গ। দুর্নীতি দমন না বলেই বাংলাদেশের জনগণের এদের প্রতি আস্থা আছে। দে হ্যাভ লট অফ কনফিডেন্স অন র্যাব। আপনার দেশে অনেক জায়গাতে অন্য কোনো ফোর্স নিয়োগ করার পরে সেই যারা ভুক্তভোগী তারা বলে আপনি র্যাবকে বলেন, র্যাব হলেই সব ঠিক। এইরকম একটা প্রতিষ্ঠান তাকে আপনারা স্যাংশন করেছেন, এইটা আমাদের দেশবাসী পছন্দ করে না। জঙ্গি সন্ত্রাসবাদ দমনে যে বৈশ্বিক নীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, র্যাব সে ধরনেরই কাজই করছে বলেও অ্যান্টনি ব্লিংকেনকে জানান আব্দুল মোমেন। বলেন, বাংলাদেশের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সিদ্ধান্ত নেয়ার আগে মার্কিন প্রশাসনের উচিত ছিল আলোচনা করা। আমাদের জন্য বেশ অসুবিধা বললেন যে শুনেন, আমরা উইল মিট সুন, আমরা একাধিক ডায়ালগ করব এবং আমরা আমাদের সমস্যাগুলো উইল ট্রাই টু হ্যান্ডেল দেম। হি ওয়াজ ভেরি পজিটিভ, আই শুড সে, এবং আমার খুব পছন্দই হয়েছে বলতে হবে। আগামী বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের 50 বছর পূর্তিতে দুদেশের সহযোগিতা এগিয়ে নেবার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা থামছেই না, বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী নভেম্বর পর্যন্ত ইউপি নির্বাচনকে ঘিরে 87 জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 5,500। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল, কিন্তু দ্বিতীয় ধাপ থেকে শুরু হয় সহিংসতা। নির্বাচন ঘিরে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছে বহু মানুষ। তৃণমূলে উৎসবমুখর পরিবেশে হওয়া এই নির্বাচনে আগে চেয়ে সংঘাত ও প্রাণহানি বাড়ায়, তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সহিংসতা নিয়ে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার হুঁশিয়ারি দিলেও সহিংসতা কমেনি। শনিবার পাবনায় নির্বাচনী সহিংসতায় এক স্বতন্ত্র প্রার্থী এবং সোমবার এক কলেজ ছাত্র নিহত হয়। বেশ কিছু মৃত্যু ঘটেছে, মনে হয় অসহিষ্ণুতা মানুষের মধ্যে বেড়ে গেছে পদ পাওয়ার জন্য। বিশেষ করে যে দলীয় প্রতীকটা নিয়ে নেওয়াতে যেন সমস্যা একটু বেশি হয়েছে, আর দলীয় প্রতীকটা গ্রহণ করার মানসিকতা এখনো তৈরি হয় নাই, ক্ষমতায় যাওয়ার মানসিকতা বেশি তৈরি হয়েছে। এখন পর্যন্ত 3 ধাপের ইউপি নির্বাচন শেষ হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের নভেম্বর পর্যন্ত হিসেব বলছে প্রায় 4,500 সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 5,500 এবং মারা গেছেন 87 জন। নির্বাচনী প্রক্রিয়াতে এখন ব্যাপক মনোনয়ন বাণিজ্য এবং বিভিন্ন রকম প্রভাব খাটানো, এমনকি সহিংসতা, এবং এর লক্ষ্য হলো পদপদবি পাওয়া। পদপদবি পেলে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায়, অর্থবিত্তের মালিক হওয়া যায়, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় এবং অনেক রকম অন্যায় করে পার পেয়ে যাওয়া যায়। আগামী 26 ডিসেম্বর চতুর্থ ধাপে 842 এবং পঞ্চম ধাপে 5 জানুয়ারি 707 ইউপিতে ভোট গ্রহণ হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তরের জেলা নীলফামারীতে বাড়ছে কুয়াশা ও শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও ঠান্ডা হাওয়ায় বাড়ছে শীত, এতে দুর্ভোগে পড়েছে দুস্থ অসহায় মানুষ। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, বরাবরের মতো উত্তরবঙ্গে আসলে শীতটা বেশি পড়ছে, নীলফামারীতে এখন কি অবস্থা চলছে, আর যারা দুস্থ রয়েছেন তাদের সাহায্যার্থে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 6টায় জেলার ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহমুদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.00 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকাল সকাল 6টায় কিন্তু এই তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস, এবং চলতি ডিসেম্বরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিসেম্বর 11.2 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে জেলায় কিন্তু প্রতিনিয়ত তাপমাত্রা কমছে এবং সন্ধ্যা থেকে রাত গড়িয়ে সকাল পর্যন্ত কিন্তু কুয়াশায় ঢাকা থাকছে, ফলে দৃষ্টিসীমা কমে গিয়ে যে জেলায় কিন্তু প্রতিনিয়ত তাপমাত্রা কমছে এবং সন্ধ্যা থেকে রাত গড়িয়ে সকাল পর্যন্ত কিন্তু কুয়াশায় ঢাকা থাকছে, ফলে দৃষ্টিসীমা কমে গিয়ে কিন্তু দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করছে। এছাড়াও এই জেলায় যদিও কোনো সময় কুয়াশা কম থাকলেও কিন্তু হিম বাতাস বইছে, হিম বাতাসের কারণে কিন্তু শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দুস্থ এবং অসহায় মানুষদের জনজীবন, যারা মূলত প্রতিদিন ডে লেবার এবং অন্যান্য
পেশাজীবী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা কষ্ট এবং দুর্ভোগে রয়েছেন। তবে সকালবেলার কুয়াশা ভেদ করে যদিও সকাল 7:30টার পর থেকে বিকেল পর্যন্ত সূর্য তার দ্যুতি ছড়াচ্ছে, তবে উত্তাপ ছড়াতে কিন্তু পারছে না। এবং এই দুস্থ এবং অসহায় মানুষ যারা এই শীতে কিন্তু বিপর্যস্ত, তাদের সাহায্যার্থে জেলা প্রশাসন এখন পর্যন্ত জেলার 6 উপজেলার জন্য 30,100 কম্বল এবং নগদ অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ কার্যক্রম কিন্তু তারা শুরু করেছে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারা কিন্তু শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তবে জেলায় সরকারি এবং বেসরকারিভাবে যে শীতবস্ত্র আসছে সেটি কিন্তু অপ্রতুল, কারণ জেলার এই নীলফামারী একটি মঙ্গাপীড়িত অঞ্চল হিসেবে পরিচিত ছিল। এখনো কিন্তু অনেক লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদের জন্য এই অল্প সংখ্যক যে শীতবস্ত্র রয়েছে সেটি অপ্রতুল। এবং জেলার যারা সচেতন মহল রয়েছেন তারা সরকার এবং বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তবে জেলার আধুনিক সদর হাসপাতাল সহ জেলার যে 6 উপজেলার যে হাসপাতাল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এই শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। জেলার 6 উপজেলায় কিন্তু প্রায় 100 রোগী কিন্তু প্রতিনিয়ত এসে চিকিৎসা সেবা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে নীলফামারী জেলার শীত নিয়ে সর্বশেষ সংবাদ। এবারে কুয়াশা ও শীতের তীব্রতা নিয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। রংপুরের শীতের তীব্রতা কেমন দেখছেন? তাপমাত্রা কতটুকু কমেছে? আবহাওয়া অফিস কি বলছে? এবং শীতে যারা দুস্থ রয়েছেন এবং শিশুদের কি পরিমাণে রোগ বৃদ্ধি পেয়েছে, বিস্তারিত জানাবেন। আমি আসলে মেডিকেলের তথ্য দিয়েই শুরু করতে চাই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যে অর্থাৎ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আমরা 135 জন ভর্তি হয়েছে এবং 135 জনের চিকিৎসা সেবা দিচ্ছেন অর্থাৎ চিকিৎসকরা যেমন জানিয়েছেন যে উত্তরাঞ্চলে কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে শীতের যে তীব্রতা বেড়ে যায়, এই কারণে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ তারা অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য তারা চিকিৎসা সেবা নিয়ে থাকে। তবে আমি যদি একটু দেখাই যে এখন যে কুয়াশায় অর্থাৎ এখন পর্যন্ত যে 7:30টা বেজে গেছে, তারপরে কুয়াশায় এখন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুয়াশার কারণে যে সবজির যেটি আবাদ রয়েছে, এখন আপনি জানেন যে এখন সবজির সময়, এই সময় কিন্তু সবজির ক্ষেতে কিন্তু পোকা ধরে এবং নষ্ট হয়ে যায় কুয়াশার কারণে। আরেকটা বিষয় জানি রেখেছি, রংপুরে কিন্তু সবসময় অক্টোবর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা বেড়ে যায়। আজকে যেমন শীতের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস রংপুরে এবং তেঁতুলিয়ায় 10.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সব থেকে বেশি কিন্তু এই যে তাপমাত্রাটা কমে যাওয়ার কারণে কিন্তু শীতের যে প্রকোপটা এটি আস্তে আস্তে বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার কারণে যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু দুর্ভোগ অর্থাৎ ভোগান্তিতে পড়তে হয়। আমরা একটু আগে জেলা প্রশাসকের কথা বলেছি, জেলা প্রশাসক যেমন জানিয়েছেন যে শীতবস্ত্র বিতরণের যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করেছে। প্রতি উপজেলায় তারা কম্বল বিতরণের যে চাহিদা তা দিয়েছেন এবং ইউনিয়ন পর্যায়ে যারা জনপ্রতিনিধি আছে তাদের হাতেও কিন্তু কম্বল দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে আমরা দেখেছি যে বিতরণ কাজ শুরু করেছে। এই সব মিলেই রংপুরে যে শীতের প্রকোপ এবং শীতের তীব্রতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জানুয়ারি মাস অর্থাৎ আর কয়েকদিন পরেই জানুয়ারি মাসে কিন্তু শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে তারা বলছেন যে জানুয়ারি মাসে সব থেকে বেশি তীব্র শীতের কারণে কিন্তু শৈত্যপ্রবাহ আসবে। শৈত্যপ্রবাহ পরেই আপনারা দেখবেন যে রংপুরে কিন্তু আরেকটা পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারীতে অনেক সময় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে অনেকের মারা যায় এবং ভর্তি হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 52 ইউনিটে। এই পর্যন্ত আমরা 11 জনকার ভর্তির খবর শুনেছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি 52 ইউনিটের সহকারী অধ্যাপক, তার সঙ্গে কথা হয়েছে তিনি এম এ হামিদ, তিনি বলেছেন যে 11 জন এখন পর্যন্ত ভর্তি রয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যে শীতের প্রকোপটা আস্তে আস্তে বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে যে শীত অর্থাৎ কুয়াশা এবং ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এটি কিন্তু বেড়ে যায়। উত্তরাঞ্চলে শীতের তীব্রতার বিষয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। সুন্দরবনে আত্মসমর্পণ করা দস্যুদের কেউ কেউ এবার গভীর সমুদ্রে জলদস্যুতা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশালের উপকূলীয় এলাকার জেলে ও ট্রলার মালিক সমিতি নেতাদের দাবি, আত্মসমর্পণ করা জেলেদের নজরদারির আওতায় আনতে পারলেই বন্ধ হবে এই প্রবণতা। তবে র্যাব বলছে জলদস্যুদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের কারণে সুন্দরবনের যেমন খ্যাতি, তেমনি দস্যুদের আখড়া হিসাবেও স্থানীয়দের কাছে ভয়ের কেন্দ্র ছিল এই অরণ্য। হত্যা, লুট, অপহরণ ছিল প্রায় প্রতিদিনের ঘটনা। তবে র্যাবের একের পর এক অভিযানে সুন্দরবনে টিকতে না পেরে ওই এলাকা ছেড়ে যায় অনেক দস্যু। তাদের কেউ কেউ আবারও গভীর সমুদ্রে দস্যুবৃত্তি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।
এবার শীত মৌসুমে মাছ ধরতে অক্টোবরের মাঝামাঝি থেকেই জেলেরা যেতে শুরু করেন সমুদ্রে। তবে ডাকাতের ভয়ে নভেম্বরের 20 তারিখের পর থেকে প্রায় 15 দিন সমুদ্রে যাননি তারা। অভিযোগ আছে সুন্দরবনে সুবিধা করতে না পেরে অনেক জলদস্যু এবার গভীর সমুদ্রে ট্রলারে হানা দিচ্ছে। বেশ কিছু লোক নিয়ে গেছে এবং 2-4 জন লোক ছাড়ছেও, আবার কিছু লোক একটা লোক গুলি দিয়ে মারিয়েও ফেলাইছে। যারা টাকা পয়সা না দিতে রে মাছ গুড়া না পায় হ্যাঁ করে মাঝি করে লইয়া যায়। দিনে ধরেন থাকবো নিবিড়, রাত কি বাইরে বাইরে এই ধরেন আমরা এগুলো জাল টানার বসে থাকবো, এসে বিরোধী গুলি করবো, আর একটা বড় বড় বগিতা আছে তো এগুলো দিয়ে কোবাইব। এই যারা আত্মসমর্পণ করছে জলদস্যু, আসলে এদের রাঘব বল তো ধরা হয় নাই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয় নাই, কিন্তু সেই রাঘব বল তো এখনো আছে এবং যেভাবে অস্ত্র জমা দিয়েছে আমাদের মধ্যে একটা আতঙ্ক এখনো বিরাজ করছে। 10টা থাকলে হয়তো 5টা দিচ্ছে। র্যাবও বিষয়টি স্বীকার করে উপকূলকে সম্পূর্ণ দস্যুমুক্ত করার ঘোষণা দিয়েছে। এ নিয়ে রোববার বরগুনার পাথরঘাটায় জেলেদের সঙ্গে মতবিনিময় করে সংস্থাটি। র্যাবের মহাপরিচালক জলদস্যুদের হুঁশিয়ারি করে বলেন, আত্মসমর্পণ না করলে অপেক্ষা করছে কঠিন পরিণতি। হুঁশিয়ার করে দিতে চাই, এখনো যারা এই ধরনের পথে আছে তাদেরকে সৎ পথে চলে আসো, স্বাভাবিক পথে চলে আসো। আমাদের যদি সাহায্য লাগে আমরা তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। আমি আপনারা হোমিওপ্যাথি দিয়েছি, এর মানে এই না যে এলোপ্যাথি ওষুধ আমরা বন্ধ করে রাখছি, এলোপ্যাথি কিন্তু পকেটে আছে। এরই মধ্যে জেলেদের নিরাপত্তায় উপকূলীয় এলাকায় নিয়মিত টহল দিচ্ছে র্যাবের কয়েকটি দল। লাখ টাকা দাদনের বোঝা নিয়ে সমুদ্রের প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে বেড়ায় এখানকার জেলেরা। জালে যদি মাছ একটু বেশি ধরে তবে এদের মুখে ফুটে ওঠে হাসি, তবে সে হাসি বিলীন হতেও যেন সময় লাগে না। জলদস্যুদের আক্রমণে শুধু মাছ নয়, মাঝে মধ্যে জীবনও দিতে হচ্ছে এখানকার জেলেদের। তাই সুন্দরবনের পর এবার বরিশাল উপকূলীয় এলাকাকে দস্যুমুক্ত করার ঘোষণা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আর তাতেই স্বস্তির বাতাস বইছে এখানকার জেলেদের মাঝে। স্বপ্ন দেখছে দস্যুমুক্ত সমুদ্র দেখার। বরগুনার পাথরঘাটা থেকে সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়নাতদন্ত শেষে কুয়েট অধ্যাপক সেলিম হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর বাসগ্রামে তাকে দাফন করা হয়। খুলনার খানজাহান আলীর থানার ওসি প্রবীণ কুমার বিশ্বাস জানান, ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে। দাফনের 14 দিন পর বুধবার কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মরদেহ কবর থেকে তোলা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় মরদেহ। 30 নভেম্বর মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় সেলিম হোসেনকে। মৃত্যুর আগে তার উপর মানসিক নিপীড়নের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। কিশোরগঞ্জের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুল। হাওর ও চরাঞ্চলে ফসলের মাঠ জুড়ে হলুদ ফুলের সমারোহ প্রকৃতিকে দিয়েছে অনন্য রূপ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ করছে দর্শনার্থীদেরও। চারদিকে যেন হলুদ চাদর বিছানো, মৃদু বাতাসে ওঠে হলুদ ঢেউ। মাঠের যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সরিষা ফুলের বাহার। রোপা আমন কাটার পর বড় আবাদের মাঝামাঝি সময়ের আবাদ এই রবি শস্য। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হলুদ সরিষায় ছেয়ে থাকে চারপাশ। এবছর সরিষার বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষক। সরিষাটা আমরা করিয়ে দেবো বুড়োর আগে করলে এটা খুব নয়, বাজার বেচতেও খুব সুন্দর হয়। শস্য ফলনও ভালো, এই টাকাটা দিয়ে আবার বুড়ো ধানের চাষ করি। শীতের এই সময়টাতে সরিষা ফুলের অনন্য সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মন ভোলায়। প্রতি বছর প্রকৃতির এই রূপ উপভোগে ছুটে যান দর্শনার্থীরা। প্রতি বছর এই হলুদ ফুলের গালিচা দেখতে প্রতি বছরে বন্ধু বান্ধব নিয়ে আসি। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, এত সুন্দর জায়গা আসলে না আসলে বোঝা যায় না। সরিষা ফুলের মৌ গন্ধ এবং মৌমাছির উড়ে বেড়ানো, এটা স্বচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। দাম ভালো পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। বোরো চাষকে ব্যাহত না করে বোরো চাষের আগেই স্বল্প জীবনকালের 75 থেকে 80 দিন বয়সের এই সরিষা আবাদের কারণে কৃষকরা একটি বাড়তি ফসল উৎপাদন করতে পারে এবং এতে করে দেশের তেলের যে চাহিদা মেটাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কৃষকরা অত্যন্ত লাভবান হয়। চলতি বছর কিশোরগঞ্জে 8,650 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,140 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিজয় দিবস সহ টানা 3 দিনের ছুটির কারণে পর্যটকে মুখরিত কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন এলাকা। সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে এই ঘাট। এতে আগের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত।
ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে একটু স্বস্তির আশায় সাগর পাড়ে ছুটে এসেছেন অনেকেই। তাদের অবকাশ যাপন রীতিমতো উদযাপনের রূপ নিয়েছে। করোনার যে সময়টা ছিল সেখানে কেউই আসলে ঘর থেকে বের হতে পারেনি। এখন সবাই খুব ভালো একটা আনন্দ মুখর পরিবেশ চারিদিকে। ঢাকার কর্মব্যস্ততার মাঝখানে আইসা আজকে আমরা খুব আনন্দ পাচ্ছি, ফ্যামিলি সবাই আসছি। টানা 3 দিনের ছুটির কারণে কক্সবাজারে পর্যটকের এই ঢল। অন্তত 5 লাখ পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা, যাতে ব্যবসা হতে পারে 100 কোটি টাকার মতো। এই সিজনে আমরা আগে যে ক্ষতিটুকু হয়েছে তার চেয়ে একটু উপকৃত হব ইনশাল্লাহ, এবং আমরা আশা করতেছি এই 3 দিনে 3 থেকে 5 লাখ পর্যটক কক্সবাজারে সমাগম করবে। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে শ্রীমঙ্গলের চা বাগান, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতও আছে পর্যটকদের পছন্দের তালিকায়। এসব এলাকায়ও ভিড় করছেন অনেকে। খুবই ভালো লাগছে। আর আমরা টি স্টেট, তারপর জাতীয় লাউয়াছড়া উদ্যান, আপনার আরো কিছু এরিয়া ঘুরেছি। বৃহস্পতিবার থেকেই মৌলভীবাজারের 75টি হোটেল রিসোর্টে শতভাগ বুকিং শেষ হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, করোনাকালের লোকসান থেকে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জেলার পর্যটন খাত। সামনে আপনার ক্রিসমাস, তারপরে আপনার ইংরেজি নববর্ষ, সব মিলে আমাদের এই পুরো ডিসেম্বরেই আমরা মোটামুটি বুকিং সবারই অ্যাডভান্স বুকিং হয়ে আছে আর কি। টানা 3 দিনের ছুটিতে মৌলভীবাজারে 20,000 পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফিলিপাইনে বছরের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন রাইয়ের প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে বেশ কিছু অঞ্চলে। অন্তত 8টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপদে সরানো হয়েছে কয়েক লাখ বাসিন্দাকে। প্রবল ঝড়ে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু অঞ্চলে। বন্ধ রাখা হয়েছে সব ধরনের ফ্লাইট ও সর্বোচ্চ সতর্কতা। নিরাপদে সরানো হয়েছে কয়েক লাখ বাসিন্দাকে। প্রবল ঝড়ে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু অঞ্চলে। বন্ধ রাখা হয়েছে সব ধরনের ফ্লাইট ও জাহাজ চলাচল। তবে আগে থেকে সতর্ক থাকায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশের আরেকটি অঞ্চলে ভিসায়াস দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় রাই আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দেশটির পূর্ব উপকূলের সিয়ারগো দ্বীপে ঘণ্টায় 260 কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রাই। বিশ্বে করোনায় একদিনে 6,000-এর বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 53,51,000। নতুন প্রায় 7 লাখ রোগী নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 27 কোটি 31 লাখ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাশিয়ায়, প্রাণ গেছে 1,133 জনের, রোগী মিলেছে 28,000। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে 873 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1,24,000-এর বেশি। ওমিক্রন মোকাবেলায় সবাইকে বুস্টার ডোজ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। ওমিক্রন আতঙ্কে যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। এদিকে মানবদেহে ওমিক্রনের মিউটেশন শ্বাসনালীতে সবচেয়ে বেশি ঘটে বলে জানিয়েছেন গবেষকরা। ভারতে 2020 সালে প্রতি 25 মিনিটে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। দেশটিতে প্রতিদিন গড়ে আত্মহত্যা করেছে 61 জন গৃহবধূ। সম্প্রতি প্রকাশিত দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবির পরিসংখ্যানে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। ভারত জুড়ে বাড়ছে আত্মহত্যার হার। সামাজিক চাপ, কর্মক্ষেত্রে কাজের চাপ, পারিবারিক নানা সমস্যার কারণে অবসাদ থেকে আত্মহত্যার দিকে ঝুঁকছেন অনেকে। তবে সম্প্রতি ভারতের নারীদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। সরকারি এক পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে ভারতে মোট 1,53,052 জনের আত্মহত্যার ঘটনা তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে 50%-এরও বেশি নারী। আত্মহত্যাকারীদের মধ্যে 22,372 জন গৃহবধূ, অর্থাৎ 14.6%ই গৃহবধূ। সাধারণত পারিবারিক সমস্যা ও বিবাহ সংক্রান্ত সমস্যাকে আত্মহত্যার জন্য দায়ী করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক নির্যাতন গৃহবধূদের আত্মহত্যার একটি বড় কারণ। সাম্প্রতিক এক সমীক্ষায় 30% নারী বলেছেন তারা সঙ্গীর কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছেন। অন্যদিকে বয়স্ক নারীদের ক্ষেত্রে আত্মহত্যার কারণ আলাদা। সন্তানরা বড় হয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মানসিক জটিলতার সম্মুখীন হন অনেকে। আবার অনেকে ঋতুস্রাব বন্ধ হওয়ার পর বিষণ্ণতায় ভোগেন। এর কারণে অনেকেই আত্মহত্যা করে থাকেন। 1997 সাল থেকে ভারতে আত্মহত্যার তথ্য সংরক্ষণ শুরু করে এনসিআরবি।
তারপর থেকে দেখা গেছে প্রতি বছরই দেশটিতে অন্তত 20,000 গৃহবধূ আত্মহত্যা করেছেন। প্রতিবেদনে আরও জানা যায় বিশ্বের সর্বোচ্চ সংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটে ভারতে। পুরুষ আত্মহননকারীদের 1/4 ভারতের। এছাড়া বৈশ্বিক পরিসংখ্যানের সবচেয়ে বেশি 36% নারী আত্মহত্যার রেকর্ডও ভারতে। ভারতে 15 থেকে 39 বছর বয়সী নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতার হার সবচেয়ে বেশি। এছাড়াও সমীক্ষা বলছে আত্মহত্যার তুলনায় আত্মহত্যার প্রবণতার হার 4 থেকে 20 গুণ বেশি ভারতে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয়ের প্রত্যয় মারিয়া মান্ডার। ভারতের শক্ত রক্ষণ ভাঙার সামর্থ্য আছে দলের, সেই বিশ্বাস আছে অধিনায়কের। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বেলা 3টায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আধিপত্য ছিল, শুধু গোলটাই পায়নি বাংলাদেশ। ওই হতাশা ভুটান ম্যাচে ভুলেছে লাল সবুজ। 6 গোল দিয়ে পরিষ্কার করেছে কেন তারা ফেভারিট। এবার ভারতের পরীক্ষা। কাজটা মোটেও সহজ হবে না জানা আছে তহুরা মারিয়াদের। অনূর্ধ্ব-18 সাফে ভারতের সাথে খেলার সুযোগ হয়নি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হওয়ায় এবার সুমাতি প্রিয়াঙ্কাদের সামনে পেয়ে গেছে ছোটনের দল। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে জয় চোখ স্বাগতিকদের। ইন্ডিয়ার সাথে আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে আমরা ফাইনাল যেতে পারবো, সে নিয়ে আমরা এখানে প্র্যাকটিস করতেছি। আমাদের লক্ষ্য যে তাদের সাথে ফাইট করব আর আমরা ভালো রেজাল্ট করার চেষ্টা করব। সবাই জানে ইন্ডিয়া অনেক শক্তিশালী টিম, তো আমাদের বেস্টটা দিয়ে আমরা খেলবো। ইনশাল্লাহ আমরা কালকে জয়ের জন্য মাঠে নামবো। ডিফেন্স ভালো, অনেক ওদের আটকানোর মতো আমাদের ডিফেন্স আছে আমি মনে করি। 2 ম্যাচ জিতে ভারত টেবিল টপার। প্রতিপক্ষের জালে দিয়েছে 8 গোল, হজম করেনি একটাও। প্রিয়াঙ্কা নিতোদের নিয়ে তাই সতর্ক বাংলাদেশ। এখন আমাদের ইন্ডিয়ার ম্যাচটা হয়েছে মূল ম্যাচ, এবং আমাদের মেয়েদেরকে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি ইন্ডিয়ার সাথে একটা ভালো ফুটবল খেলতে হবে। ইন্ডিয়াকে পরাজিত করে আমরা ফাইনালের জন্য অপেক্ষা করব, এটাই আমাদের কনসেপ্ট। 2 ফেভারিটের লড়াই, সেখানে সেরা প্রমাণের সুযোগ বাংলাদেশের সামনে। দলীয় সমন্বয়ে সাফল্য চায় লাল সবুজ, তাহলেই ফাইনাল প্রায় নিশ্চিত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। প্রতিপক্ষকে আটকাতে শিষ্যদের কৌশলী হবার তাগিদ কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তির। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। এর আগে বেলা 3:30টায় লড়বে ভারত পাকিস্তান। ভারতের বিপক্ষে অসম লড়াইয়ে 9 গোল হজম করে শিরোনামে বাংলাদেশ দল। একদিন পরই স্বাগতিকদের সামনে দক্ষিণ কোরিয়া। এবার পরাজয়ের ব্যবধান কমানোই লক্ষ্য। প্রতিপক্ষকে আটকাতে কৌশলী হতে চায় জিমি আশরাফুলরা। চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে স্পষ্ট ফিটনেস প্রস্তুতির ঘাটতি। স্বল্প সময়ের ব্যবধানে খুব বেশি নড়চড়ের সুযোগ নেই। যতটা সম্ভব ভুল কমিয়ে নেওয়ার চেষ্টায় বাংলাদেশ দল। বড় মঞ্চে চমকের জন্য নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার তাগিদ কোচের। প্রতিপক্ষকে আটকাতে আমাদের কৌশলী হতে হবে। খেলোয়াড় রোটেশনের মাধ্যমে খেলার গতি ও নিয়ন্ত্রণ পক্ষে রাখতে হবে। ডিফেন্স সামলে কাউন্টার অ্যাটাকে মনোযোগ হওয়ার পরামর্শ দিয়েছি ছেলেদের। শুক্রবার আকর্ষণের কেন্দ্রে ভারত পাকিস্তান লড়াই। বাংলাদেশকে বিধ্বস্ত করে ভারত আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। বিপরীতে জাপানের সঙ্গে গোলশূন্য ড্রতে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে। প্রত্যাশার চাপ সামলে মর্যাদার লড়াই জিততে মরিয়া 2 দল। আসরের প্রতিটা দলই শক্তিশালী। পাকিস্তানও নিশ্চয়ই তাদের হোমওয়ার্ক সেরে এসেছে। আমরা ওদের সমীহ করেই খেলব, ছন্দ ধরে রাখতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। অলিম্পিকে ওরা ব্রোঞ্জ জিতেছে। আসরের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে খেলবো আমরা। জমজমাট লড়াই হবে আশা করি। পাকিস্তানের বিপক্ষে জিতলে ফাইনালের পথে এগিয়ে যাবে ভারত। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে পাকিস্তান চাইবে সামর্থ্যের সেরাটা দিতে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ওয়ার্নার ও লাবুশেনের ব্যাটে দাপট অস্ট্রেলিয়ার। প্রথম দিন অজিদের সংগ্রহ 2 উইকেটে 221 রান। দিবারাত্রি টেস্ট শুরুর আগে ঢাকা অস্ট্রেলিয়া শিবিরে কোভিড আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে অজি অধিনায়ক প্যাট কামিন্স। স্মিথের নেতৃত্বে টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। হ্যারিসকে দ্রুতই ফেরান স্টুয়ার্ট ব্রড। লাবুশেনের সাথে জুটি করে দলকে শক্ত অবস্থানে নেন ডেভিড ওয়ার্নার। 172 রানের জুটি ভাঙেন স্টোকস। 5 রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওয়ার্নার। শেষ দিকে জীবন পেয়ে লাবুশেন 95 আর স্মিথ 18 রানে অপরাজিত আছেন। ব্রিসবেন টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে অজিরা। Warner on 95. He takes it on over the offside.
short of 100. I got nothing, Howie. Labuschagne is single time late in the day. The edge comes and hits the keeper's gloves. এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।